আমরা এই বার্লোস টেবিলটা ইউজ করে, বার্লোস কনস্ট্যান্টটা ইউজ করে বের করতে পারি, রান অফটা বের করতে পারি ফর আ গিভেন সেট অফ প্রেসিপিটেশন। R, capital R is runoff and P is precipitation. So season 1 হলো very light rain, season 2 হলো average rainfall, season 3 হলো continuous downpour। তার মানে পোস্ট মনসুন যখন আমাদের রেইনফল একেবারেই কম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, দ্যাট ইজ সিজন 1। সিজন 2 হলো মার্চ, এপ্রিল, মে, অ্যাভারেজ রেইনফল। অ্যান্ড সিজন 3 হলো জুন টু অক্টোবর, নভেম্বর, যখন অলমোস্ট কন্টিনিউয়াস রেইনফল এভরি আদার ডে আমরা রিসিভ করি। যে কোনো ক্লাসের জন্য, এবং এখানে 5টা ক্লাস আছে, 5টা টাইপ অফ ক্যাচমেন্ট এরিয়া দিয়ে দেওয়া আছে, যেটা ডেফিনেশন দিয়ে দেওয়া আছে। তোমাদের নিউমেরিক্যাল ভ্যালু গুলো মুখস্থ করতে হবে না, বাট তোমাদের যেটা করতে হবে সেটা হলো টেবিলটা দিয়ে এক্সপ্লেইন করতে বলা হলে কোয়েশ্চেন এরকম ভাবেই আসুক না কেন, এক্সপ্লেইন করতে পারতে হবে। অ্যালং এনি ক্লাস অফ ক্যাচমেন্ট, ক্লাস এ দেখো flat, cultivated and absorbent soil. Absorbent soil কি permeable soil, হয়তো সেটা sandy soil হতে পারে। সো ফ্ল্যাট এর জন্য সিজন ওয়াইজ ভ্যারি করতেছে কিভাবে, সিজন 1 এ সবচেয়ে কম রেইনফল আসে, কেবিটাও সবচেয়ে কম। সিজন 3 তে রেইনফল বেশি এবং কেবিটাও বেশি। আমরা যদি ইকুয়েশনের দিকে তাকাই, precipitation is directly proportional to runoff, right? With connection of KB with KB, তার মানে কেবিটা যদি বেশি হয়, প্রেসিপিটেশন সিজন 3 তে কি প্রেসিপিটেশনও বেশি, রান অফ অবভিয়াসলি বেশি হবে। এবং এ থেকে ই যে কোনো একটা পার্টিকুলার সিজন 1 ধরো যখন লাইট রেইনফল হয়, আমরা এ থেকে ই ক্লাসিফিকেশনে এটা কি ফ্ল্যাট, ফ্ল্যাট স্লোপ নাই, আর ক্লাস ইটা কি ভেরি হিলি অ্যান্ড স্লোপ। স্লোপ যখনই থাকবে তখনই মনে করবা হিলি এরিয়াতে বা স্টিপ সারফেসে রান অফটা বেশি হয়। কেন? অ্যালং দ্য স্লোপ গ্র্যাভিটির যে কম্পোনেন্ট সেটা ওয়াটারের উপরে এফেক্ট করে এবং ভেলোসিটি বেড়ে যায় ওয়াটার মলিকিউলের, সারফেস রান অফ, it has more speed to flow along the slope then penetrate inside the surface, ইনফিল্ট্রেশনটা কম হয়। সো তুমি দেখো যে কোনো একটা পার্টিকুলার সিজনে ফ্ল্যাট সারফেসে যে কেবি পাচ্ছি, যত আমার স্টিপনেস বাড়ছে, স্লোপ বাড়ছে, এটা কি বাড়ছে না কমছে কেবি? কেবি ক্লাস এর জন্য কত? 7। ক্লাস এ কত বাড়ছে? ক্লাস ই এর জন্য 36। প্রত্যেকটা সিজনেই দেখো যত আমার স্লোপ বাড়ছে তোমার কেবিটা বাড়বে, এবং যতই তোমার প্রেসিপিটেশন বাড়ছে ইন ওয়ান রো, যে কোনো একটা পার্টিকুলার ক্লাসের জন্য, ক্যাচমেন্টের জন্য, সে ক্লাস এ সিজন 1, 2, 3 প্রত্যেকটারই সিজন 3 তে হাইয়েস্ট কেবি, তার মানে প্রেসিপিটেশন বেশি। সিজন 3 তে কন্টিনিউয়াস ডাউনপোর বা মনসুন সিজনকে রিপ্রেজেন্ট করে। প্রেসিপিটেশন যত বেশি হবে, সারফেস রান অফও তত বেশি হবে, অ্যান্ড কেবির ভ্যালু তত বেশি। ঠিক আছে, প্রত্যেকটা কেসেই দেখো সিজন 3 তে কেবির ভ্যালু বেশি। এই টেবিলের উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নেক্সট যদি আমরা দেখি থার্ড মেথড for evaluating or determining surface runoff, it's called rational method. It is absolutely the most commonly used method for determining runoff. এবং একটা ইঞ্জিনিয়ার, any engineer who designs any whatsoever, any sort of infrastructure বলতে কিন্তু আমরা superstructure বলি না, buildings বলি না, আমরা বুঝাই যে infrastructure মানে something that connects one part of the area to another part, যেটা হলো গিয়ে রোডস এন্ড হাইওয়েজ হতে পারে, ব্রিজেস হতে পারে, ছোট রুরাল ব্রিজও হতে পারে। ঠিক আছে, সো তুমি যখনই ব্রিজ বা তুমি রোড স্ট্রাকচার ডিজাইন করবা, তোমার ওখানে তো বৃষ্টিপাত হবে,
বৃষ্টির পানি পড়বে, ওই বৃষ্টির পানিটাকে তুমি কিভাবে ড্রেইন করবা এটাও কিন্তু তোমাকে ডিজাইন করতে হবে। এবং সবচেয়ে বেশি ইউজ যেই মেথডটা আমরা করি এই ডিজাইনের ক্ষেত্রে, তার মানে কি তোমার আলটিমেট সারফেস রান অফ ভলিউমটা তোমার ডিসাইড করতে হবে যে এই অ্যামাউন্ট অফ রেইনফল থেকে আমার এই সারফেস রান অফ আসতেছে, এই সারফেস রান অফ এর এই ভলিউম অফ ওয়াটারটাকে আমি কিভাবে তোমার সেফলি ড্রেন আউট করে দিব যাতে আমার স্ট্রাকচার, রাস্তার উপরে পানি জমে না থাকে বা আশেপাশে এরিয়াতে ওয়াটার লগিং না হয়, সেই এই ভলিউমটা তুমি কিভাবে ড্রেন আউট করবে সেটা তোমাকে ডিজাইন করতে হবে। সো সেটা ডিজাইন করার জন্য গতকাল আমরা কিউপি আর টিসি এর একটা কনসেপ্ট বলেছিলাম, মনে আছে কার? মনে আছে? এই জিনিসটা পরিচিত লাগে? কি বলেছিলাম, এটাকে কি বলে, নাম কি? হাইড্রোগ্রাফ। হাইড্রোগ্রাফ। আর পিক হাইয়েস্ট যে পয়েন্টটা, সেই করেসপন্ডিং এই পয়েন্টের ডিসচার্জটাকে কি বলা হয়? কিউপি। কিউপির একটা নাম ছিল পিক ডিসচার্জ। পিক ডিসচার্জ। এই পিক ডিসচার্জের করেসপন্ডিং টাইমটা কি? টাইম অফ গুড, টাইম অফ কনসেন্ট্রেশন। এবং এই টাইম অফ কনসেন্ট্রেশন আমার ক্যাচমেন্ট এরিয়ার সাথে কিভাবে কানেক্টেড? ধরো এটা একটা ক্যাচমেন্ট, এই ক্যাচমেন্টের এটা আউটলেট, ফারদেস্ট পয়েন্ট থেকে একটা ওয়াটার ড্রপলেট এই আউটলেটে আসতে যেই টাইম লাগবে সেই টাইমটাকেই বলা হয় টাইম অফ কনসেন্ট্রেশন, রাইট? এবং দেখো এই হাইড্রোগ্রাফের দিকে তাকালে টাইম অফ কনসেন্ট্রেশন occurs at the same time as peak discharge. Why? Because peak discharge তো তখনই হবে যখন সব ওয়াটারটা, প্রত্যেকটা ওয়াটার ফ্রম এভরি ফারদেস্ট সারফেস, এভরি ফারদেস্ট পেরিমিটার অফ দিস ক্যাচমেন্ট বাউন্ডারি থেকে যখন আউটলেটে চলে আসবে, ঠিক আছে? এর জন্যই কিউপি, peak discharge, always occurs at the same time as time of concentration or vice versa. Time of concentration যখনই আমাদের reached হয়ে যাবে তখনই আমরা বুঝবো we have attained the peak discharge. এই peak discharge বের করার জন্য তোমার একটা ফর্মুলা আছে, সেটাই হলো গিয়ে আমার রেশনাল মেথডের ফর্মুলা, যেটাকে বলা হয় কিউপি ইকুয়ালস টু সিআইএ, পিক ডিসচার্জ ইকুয়ালস টু সিআইএ। সিটা কি? সিটা হলো রান অফ কোফিশিয়েন্ট, আই হলো ইন্টেন্সিটি, এ হলো এরিয়া। এটার একটা কন্ডিশন আছে এই ইকুয়েশনটার, যে at any time, the time যেখানে আমি ক্যালকুলেট করব ইন্টেন্সিটিটাই টাইমের সাথে ডিপেন্ডেন্ট, time has to be greater than or equal to time of concentration. Now, intensity of rainfall, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তার আগে আমাদের এই রেশনাল ফর্মুলার যে কনস্ট্যান্ট সি, সারফেস রান অফ কনস্ট্যান্ট বলা হয়, অর জাস্ট রান অফ কনস্ট্যান্ট বা কোফিশিয়েন্ট আমরা এটাকে বলি। এই সিটা কিভাবে ভ্যারি করছে নিচে দেখো, সয়েল টাইপের উপরে, চারটা প্যারামিটারের উপরে এটা ভ্যারি করে। সয়েল টাইপ, ক্লে সয়েলের উপরে কি আমার সারফেস রান অফ ক্লে সয়েলের উপরে বেশি হবে না কম হবে? ক্লে সয়েলে বেশি হবে। ক্লে সয়েলে বেশি হবে কারণ পারমিয়েবিলিটি কম, কম পারমিয়েট করবে উপর দিয়ে, রান অফটা, আমার রান অফ ভলিউমটা আমি বেশি পাবো ক্লে সয়েলে। রান অফ ভলিউম যদি আমি বেশি পাই সিও বেশি পাবো, রাইট? অর ভাইস ভার্সা, সি বেশি হলে আমার রান অফ ভলিউম বেশি হবে। স্যান্ডি সয়েল যেহেতু পারমিয়েবিলিটি বেশি, এই কনসেপ্টে এই ডেসক্রিপশনস গুলো তোমাদেরকে ডিসক্রাইব করতে হবে। আমরা যখন কোয়েশ্চেন দেই তখন কোয়েশ্চেন পেপারে যদি এটা থাকে তখন অনেকে এটা জাস্ট বলে দেয় ও ক্লে সয়েল হায়ার সি হায়ার রান অফ। কেন হায়ার সি? পারমিয়েবিলিটির কথাটা এক্সপ্লেইন করতে হবে তো।
ঠিক আছে? স্যান্ডি সয়েলের পারমিয়েবিলিটি বেশি, ইনফিল্ট্রেশন বেশি হবে, সয়েলের ভিতরে পানি চলে যাবে, উপর দিয়ে সারফেস রান অফ ভলিউম কমে যাবে। সারফেস রান অফ ভলিউম কমে গেলে অবভিয়াসলি সিটাও, সি এর ভ্যালু কমে যাবে। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন উইথ কানেকশন টু পারমিয়েবিলিটি হিয়ার। স্লোপ অফ ক্যাচমেন্ট, স্টিপ স্লোপ যদি থাকে, হায়ার স্লোপ যদি থাকে, হায়ার স্লোপে কি হবে, ওখানে গ্র্যাভিটির কম্পোনেন্ট কাজ করবে। ওয়াটার ভলিউমটার উপরে গ্র্যাভিটির কম্পোনেন্ট যদি অ্যাক্ট করে, সেখানে সারফেস রান অফ এর টেন্ডেন্সি বেশি থাকবে। The water will have higher tendency to flow along the surface, top surface of the land, top surface of the catchment. Surface runoff এর টেন্ডেন্সি যদি বেশি থাকে, সারফেস রানঅফ বেশি হবে, সো সিটাও বেশি হবে। ফ্ল্যাট স্লোপে এরকম কোনো কিছু টেন্ডেন্সি থাকবে না। ফ্ল্যাট স্লোপ একটা মাঠ, সেখানে কি হবে, সিটা কম পাবো আমরা। ওকে, কাল্টিভেশন অ্যান্ড ভেজিটেশন। নাও কাল্টিভেশনটা কি আর ভেজিটেশন? কাল্টিভেশন হলো কি, যেটা ইরিগেশন করে, ম্যান মেড কাল্টিভেট করি, প্যাডি ফিল্ড, কর্ন ফিল্ড, সুগার কেন ফিল্ড, আমরা যেটাকে কাল্টিভেট করি ইরিগেশন ওয়াটার ইউজ করে। আর ভেজিটেশন হলো, ভেজিটেশন ন্যাচারালি যেটা গ্রো করে, ঘাস ন্যাচারালি গ্রো করে, ঠিক আছে? সো কাল্টিভেটেড সয়েলে হায়ার সি, কাল্টিভেশন ভেজিটেশন যখনই থাকবে ইটস রিলেটেড টু প্লান্টস, গাছপালার ব্যাপারে এখানে রিলেটেড। প্লান্ট সিস্টেম থাকলে সেখানে রুটস থাকবে, রুট সিস্টেম থাকবে, যেখানেই রুট সিস্টেম সেখানেই মনে রাখবা ইনফিল্ট্রেশন বেশি হবে, মানে সয়েলে অ্যাবজর্পশন অফ ওয়াটার বেশি হবে। কাল্টিভেশন, কাল্টিভেটেড সয়েল, সেকেন্ডটা কাল্টিভেটেড সয়েল, ভেজিটেটিভ কভার আলা সয়েলে সবসময় ইনফিল্ট্রেশন যেহেতু বেশি হবে, সারফেস রান অফটা কমে যাবে। সারফেস রান অফ কমে গেলে সিটা কম থাকবে। আর ব্যারেন সয়েল, কোনো কাল্টিভেশন নাই, আনকাল্টিভেটেড সয়েল, কোনো ভেজিটেটিভ কভার নাই, নো ভেজিটেটিভ কভার, ওটাকে ব্যারেন বলে, BARREN। ব্যারেন সয়েলে কোনো রুট সিস্টেম পাওয়া যাবে না, কোনো প্লান্টেশন থাকবে না, ওখানে ইনফিল্ট্রেশন যেহেতু কম হবে, সারফেস রান অফ তোমার অনেক বেশি হবে, সয়েলের ভিতরে ঢুকবে না পানিটা, উপর দিয়ে বেশিটাই চলে যাবে। সারফেস রান অফ বেশি থাকলে সিটাও বেশি হবে, ঠিক আছে? এই কনসেপ্টটার জন্য অনেক সময় শহর রক্ষা বাঁধ, বাংলাদেশের একটা ন্যাচারাল, মোস্ট কমন ন্যাচারাল হ্যাজার্ড হলো ফ্লাড, ফ্লাড আমাদের, ঠিক আছে? ইয়ারলি ফ্লাড, অ্যানুয়াল ফ্লাড। শহর রক্ষা বাঁধ বিভিন্ন শহরকে তোমার ফ্লাডিং থেকে রক্ষা করার জন্য শহর রক্ষা বাঁধ করা হয়েছে। সো এই ফ্লাড প্রোটেকশন ড্যাম, এখানে এই স্লোপের উপরে, এটার উপর দিয়ে রাস্তা দিয়ে দেওয়া হয়, দুটো স্লোপ থাকে দুই সাইডে, স্লোপের উপরে এর জন্য তোমার গ্রাস কভার দিয়ে দেওয়া হয়। সো দ্যাট গ্রাস কভার থাকলে তোমার রুট সিস্টেম থাকবে, গ্রাস, প্রত্যেকটা গ্রাসের ওই রুট সিস্টেমে ওয়াটার অ্যাবজর্পশনটা বাড়বে along the surface. So at least যখন কোনো ফ্লাডিং, ওয়াটার স্ট্যাগনেশন হবে, এই রুট সিস্টেম গুলা, গ্রাস সিস্টেমস গুলো তোমার ওয়াটারটাকে অ্যাবজর্ব করে কিছু ভলিউম অফ ওয়াটার উইল বি রিডিউসড, ঠিক আছে? দ্যাটস আ নন স্ট্রাকচারাল মেজার অফ ফ্লাড প্রোটেকশন, যে ওটা কাল্টিভেট করে ভেজিটেটিভ একটা কভার দিয়ে দেওয়া হয়, গ্রাস কভার দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ফ্লাড প্রোটেকশন ড্যামের স্লোপে। নেক্সট তোমার এই যে ফর্মুলা, রেশনাল মেথড, QP ইকুয়ালস টু CIA, এখানে সারফেস রান অফ কোফিশিয়েন্ট বা রান অফ কোফিশিয়েন্ট সি, এটা জানা থাকলে এরিয়া অফ ক্যাচমেন্ট তো জানা, সার্ভে করে জানাই যাবে। আইটা বের করার জন্য একটা ইকুয়েশন দরকার, সেটাকে বলা হয় কার্পিচ ইকুয়েশন, এবং কার্পিচ ইকুয়েশন ইজ রিলেটেড টু তোমার টাইম অফ কনসেন্ট্রেশন, এইটা, ঠিক আছে? এবং এটা মাথায় রাখবা, তোমাকে কিন্তু এই ইকুয়েশনটা মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। সো টিসিটা কি? TC is always given in time, minute. কার্পিচ ইকুয়েশন দিয়ে তোমার টাইম অফ কনসেন্ট্রেশন বের করলে ইটস গিভেন ইন মিনিট, and 0.01947 L to the power 0.77 times S to the power minus 0.385. L আর S টা কি? L হলো লেংথ অফ
travel, length, linear length in the whole তোমার catchment average length, আর S হলো average slope, ঠিক আছে? So this is the curve pitch equation. লিখে রাখো এখন তোমাদের সবাই খাতায়। কিছুক্ষণ পরে একটা ম্যাথ দেখবো আমরা। So আমার যদি ম্যাক্সিমাম লেংথ অফ ট্রাভেল অফ ওয়াটার ইন দ্যাট ক্যাচমেন্ট, এটা আমার এলটা জানা থাকে এবং এসটা জানা থাকে, দেওয়া থাকে অ্যাভারেজ স্লোপ অফ ক্যাচমেন্ট, তাহলে আমি কার্ভ পিচ ফর্মুলা দিয়ে টাইম অফ কনসেন্ট্রেশন পেয়ে যাব, ইউনিটটা হবে মিনিটে। হিয়ার কামস ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকোয়েন্সি ইকুয়েশন অর কার্ভ। সো এই আইডিএফ কার্ভটা কি? আইডিএফ কার্ভ হলো একটা ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং টুল। বেসিক্যালি আমাদের কি করতে হয়, আমাদেরকে যে কোনো একটা প্রজেক্ট যখন আসে, প্রজেক্টে বলা হয় এমন একটা এরিয়া, এই এরিয়াতে কোনো রাস্তাঘাট নাই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা রাস্তা বানাতে হবে। আমি খুব ইন জেনারেল একটা তোমাকে বলছি, রাস্তা বা ব্রিজ কানেক্ট করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। সো ওইখানে আমরা যেটা যখন যাই, তখন এলজিইডি প্রত্যেক ইউনিয়ন, এখনো ইউনিয়ন ওয়াইজ আইডিএফ কার্ভটা এস্টাবলিশ করে নাই, পৌরসভায় আইডিএফ কার্ভ তুমি পাবা। সো তোমার প্রজেক্ট এরিয়াটা যেই এরিয়াতে হবে, সেই এরিয়ার করেসপন্ডিং আইডিএফ কার্ভটা তুমি, আমি গতকালও তোমাদেরকে একটু বলেছি, রিটার্ন পিরিয়ডের কথা বলেছি, প্রবাবিলিটি অফ অকারেন্সের কথা বলেছি। সো এই আইডিএফ কার্ভটা রিড করার জন্য সে তুমি ওইখানে কিউপিটা বের করে ফেললা, পিক ডিসচার্জটা বের করে ফেললা, বা তুমি ওখানে চার্ট থেকে তুমি কি বের করলা, বাংলাদেশের অ্যাভারেজ রেইনফল কত হয় কে বলতে পারবা? তোমরা দুইটা জিনিস আমাকে নেক্সট ক্লাসে বলবা, বাংলাদেশের অ্যাভারেজ রেইনফল কত, ইয়ারলি অ্যাভারেজ কত, আর এই বছরের জন্য 2023-এর জন্য হাইয়েস্ট রেইনফল কত হয়েছে। এই দুইটা বের করে আমাকে নেক্সট ক্লাসে বলবা। সো তোমরা যে কোনো এরিয়াতেই যাও না কেন, ওইখানে বিএমডি রেইন গেজ দিয়ে রেইনফল মেজার করে, বিএমডি রেকর্ডস দিয়ে তুমি অ্যাভারেজ রেইনফল ইন্টেন্সিটি তুমি পেয়ে যাবা। সে ফর এক্সাম্পল তুমি যে এরিয়াতে রাস্তাটা বানাবা, সেই এরিয়াতে অ্যাভারেজ রেইনফল সে ফর এক্সাম্পল 3 ইঞ্চ পার আওয়ার। বাই দ্য ওয়ে, ইঞ্চ পার আওয়ার, মিলিমিটার পার আওয়ার বা সেন্টিমিটার পার আওয়ার, এটা হলো কি স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটির ইউনিট। এটা কিন্তু ইঞ্চ পার মিনিট না। তোমাদের যদি কোনো ইন্টেন্সিটি ক্যালকুলেট করো, ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইট ফাইনালি ইন মিলিমিটার পার আওয়ার, ঠিক আছে? এখানে হয়তো ইঞ্চ পার আওয়ার দিয়ে দেওয়া আছে, সো তোমার এসআই সিস্টেমে মিলিমিটার পার আওয়ার অথবা সেন্টিমিটার পার আওয়ারে দিতে হবে। যেই এরিয়াতে বের করছো সেটা যদি তোমার কি হয়, সেটার ইন্টেন্সিটি ক্যালকুলেট করে দেখলা, অ্যাভারেজ ইন্টেন্সিটি হলো 3 ইঞ্চ পার আওয়ার। এবং আমরা সবসময় ডিজাইন করি কত রিটার্ন পিরিয়ড ধরে, so that we have the maximum factor of safety? Ma'am, The 100 maximum years. safety জন্য 100 years. Right. এখন এই এই নেক্সট আমার পার্টে যাওয়ার আগে লেকচারে আমাকে বলো তো, 2-year রিটার্ন পিরিয়ড, একটা স্টর্ম ইভেন্ট, একটা রেইনফল ইভেন্ট 2-year রিটার্ন পিরিয়ড হওয়া, এটার মানে কি? 2 বছর পর পর এই স্টর্ম ইভেন্টটা রিপিট হচ্ছে, তাই না? আর 100-year রিটার্ন পিরিয়ডের একটা স্টর্ম ইভেন্ট মানে কি? 100 বছর পর পর এই ধরনের একটা স্টর্ম ইভেন্ট আসে। ডাজ দ্যাট গিভ এনি আইডিয়া কোন স্টর্ম ইভেন্টটা বড়, মানে রেইনফল অ্যামাউন্টটা কোন স্টর্ম ইভেন্টে বেশি হবে? 100 year যেটা। এটা 100-year। সো আমরা সবসময় ইঞ্জিনিয়াররা ইনফ্রাস্ট্রাকচার যখন ডিজাইন করব, তখন 100-year রিটার্ন পিরিয়ড ধরেই করব, বিকজ হিউজ একটা ইনভেস্টমেন্ট আসে। এই ইনভেস্টমেন্ট আমরা
বারবার করতে চাই না, ঠিক আছে? কস্ট সেভিং ইন দ্য লং রানের জন্য আমরা 100-year রিটার্ন পিরিয়ড ধরে ডিজাইন করি। সো ওইখানে যদি 3 ইঞ্চ একটা অ্যাভারেজ থাকে, সো তুমি 100-year রিটার্ন পিরিয়ডের গ্রাফ হলো গিয়ে বাইরেরটা, একদম বাইরেরটা, ঠিক আছে? এই যে এটা 100-year, সেইটার করেসপন্ডিং ডিউরেশন কত? আমি স্ট্রেট লাইন করতে পারলাম না, এটা সামথিং অ্যারাউন্ড হিয়ার আসবে। সো অ্যারাউন্ড 68 মিনিট ডিউরেশন। তার মানে এই ইন্টেন্সিটি আইডিএফ কার্ভটা আমাকে কি দেখাচ্ছে? দেখাচ্ছে যে অ্যাভারেজ ইন্টেন্সিটি রেইনফল এই যেই এরিয়াতে তুমি প্রজেক্ট করবে সেটা যদি 3 ইঞ্চ হয়, দ্যাটস অ্যান অ্যাজাম্পশন, সে ফর এক্সাম্পল 3 ইঞ্চ হতে পারে, 5 ইঞ্চ হতে পারে, আরো কমও হতে পারে। সো ওই ইন্টেন্সিটি 100-year জন্য কতক্ষণ ধরে রেইনফলটা হয়, অ্যাভারেজ ডিউরেশন কি? দ্যাট ইজ 68 মিনিট। এই 68 মিনিট ধরে অ্যাকচুয়ালি তোমার রেইনফলটা হয়। এবং এই এই যে ডিউরেশন এবং এই ইন্টেন্সিটি, এই আই থেকে তুমি তুমি বুঝে যাবা যে ও এই এরিয়াতে ইউজুয়ালি তোমার 68, 1 ঘন্টা 8 মিনিটের মতন রেইনফল অ্যাভারেজ ডিউরেশনে রেইনফলটা হচ্ছে, এবং এটার করেসপন্ডিং ইন্টেন্সিটি কত? 3 ইঞ্চ/আওয়ার। সো এই আইটা জেনে গেলে তুমি পিক ডিসচার্জটা পেয়ে যাবা কিউপি থেকে, রেশনাল মেথড থেকে। পিক ডিসচার্জ পেয়ে গেলে তোমার ফাইনালি কি ডিজাইন করতে হবে? এই যে ওয়াটার রেইনফল থেকে যে ওয়াটারটা তুমি পেলা, যে ভলিউম অফ ওয়াটারটা, এই ভলিউম অফ ওয়াটারটা তুমি সেফলি কিভাবে ড্রেন আউট করে দিবা? স্টর্ম ওয়াটার ড্রেনেজ নেটওয়ার্কটা তোমাকে ডিজাইন করতে হবে, যেটার ডায়ামিটারটাকে তোমার বের করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য ইউজ অফ ইন্টেন্সিটি ডিউরেশন কার্ভ বেসিক্যালি। আমরা যদি নেক্সট যে প্রবলেমটা দেখাবো বলছিলাম, সেই প্রবলেমটা যাই। Problem 2. An urban area has a runoff coefficient of 0.3 and an area of 0.85 kilometers square. The slope of the catchment is 0.006 and the maximum length of travel of water is 950 meter. The maximum depths of rainfall along with durations for a 25-year return period are given below. তার মানে এই যে টেবিলটা দিয়ে দেওয়া আছে, এটা কি 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 60 মিনিট, তার মানে 1 ঘন্টার জন্য বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে রেইনফল ডেপথটা মেজার করা হয়েছে। রেইনফল ডেপথ এভাবে মেজার করা যায় রেইন গেজ দিয়ে, ঠিক আছে? রেইন গেজ ইউজ করলে এইভাবে করে তোমার মিলিমিটারে বা লেংথের ইউনিটে তোমার রেইনফলটা দিয়ে দেয়। সো আমাদের করেসপন্ডিং রেইনফল দিয়ে দেওয়া আছে, এবং আরো কি দিয়ে দেওয়া আছে? সি দিয়ে দেওয়া আছে, রান অফ কোফিশিয়েন্ট সি দিয়ে দেওয়া আছে, এটা গিভেন আছে। তোমার কার্পিচ ইকুয়েশনের জন্য তোমার এস আর এল দরকার, সেটা কি দেওয়া আছে? জি ম্যাম। সো তোমরা টাইম অফ কনসেন্ট্রেশন বের করে ফেলতে পারবা। টাইম অফ কনসেন্ট্রেশন বের করে আমাকে বলো তো কত? কার্পিচের ইকুয়েশনটা লিখেছো? নাকি আমি দেখাবো? ওকে, টিসি বের করে আমাকে বলো কত হলো টিসি। ম্যাডাম 27.39 মিনিট। রাইট, 27.4 মিনিটের মতন আসছে। এখন দেখো এই যে ডিউরেশন দেওয়া আছে এখানে 27.4 মিনিট, এইটার করেসপন্ডিং ডেপথ অফ রেইনফল কি ডাইরেক্টলি দেওয়া আছে? না ম্যাম, Ma'am, ইন্টারপোলেট করতে হবে। interpolation করো। ইন্টারপোলেট করতে হবে। ইন্টারপোলেট করে ডেপথ অফ রেইনফলটা দাও, বলো তো কত হবে? 47.4
47.4 millimeter Millimeter. depth of rainfall, right? Okay. So, আমার depth of rainfall corresponding to TC সেটা হলো 47.4. তাহলে আমি আইটা বের করে ফেলতে পারবো না? আইটা কি? আই হলো rainfall per unit time. So, আমি rainfallটা জানি 47.4 millimeter. Corresponding টাইমটা হলো 27.4 মিনিট। তাহলে আমাকে ইন্টেন্সিটি আই ইন মিলিমিটার পার আওয়ারে তুমি বের করে দাও তো। One 103.8 millimeter per hour, right? জি ম্যাম This is the intensity I. সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? ফলো করতে পারছো? Yes, ma'am. কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমার কোনো অসুবিধা নাই রিপিট করতে। সো আই জেনে যাচ্ছ, আই পাওয়া জানা থাকলে সিআইএ রেশনাল মেথডে পিক ডিসচার্জ পেয়ে যাবা। সি জানো 0.3, এ জানো 0.85, আইও জানো। ইউপি কত আসলো ফাইনালি? 7.35 meter per second. হ্যাঁ 7.35 meter per second. রাইট। সো তুমি ম্যাক্সিমাম ভলিউম অফ সারফেস রান অফ পেয়ে গেলা। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? No. আচ্ছা, ওকে, কোয়েশ্চেন না থাকলে আমরা নেক্সট টপিকটা দেখি। which is infiltration. Now, infiltration. আমরা এতক্ষণ যে চ্যাপ্টারটা পড়লাম এটা কি ছিল? Runoff. সারফেস রান অফ। সারফেস রান অফ এর আমরা তিনটা মেথড দেখলাম না? একটা ছিল হলো কি রিগ্রেশন, সেকেন্ড মেথডটা কি ছিল? সারফেস রান অফ এর সেকেন্ড মেথডটা ছিল বার্লজ ইকুয়েশন। প্রথমে আমরা স্ট্রিম দেখলাম, তারপরে রান অফ বের করা তিনটা মেথড দেখলাম। রেইনফল রান অফ কোরিলেশনস, যেটা হলো গিয়ে রিগ্রেশন ইকুয়েশন দিয়ে কনস্ট্যান্ট বের করে ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। সেকেন্ড ছিল এম্পিরিক্যাল ইকুয়েশন বা বার্লস মেথড। থার্ডটা ছিল মোস্ট কমনলি ইউজ রেশনাল মেথড। ঠিক আছে, এই তিনটা মেথড ইউজ করে আমরা রান অফ ভলিউমটা বের করতে পারবো। সো দিস ওয়াজ তোমার সারফেস রান অফ। নেক্সট আমরা পড়বো সারফেস রান অফ সাথে খুব ক্লোজলি রিলেটেড, যেটা রান অফ ভলিউমকে এফেক্ট করে, সেটা হলো ইনফিল্ট্রেশন। রাইট, আমরা যখন হাইড্রোলজিক্যাল সাইকেল দেখছিলাম, আমরা দেখছিলাম যে infiltration was a part, right? Infiltration was an important part of hydrologic cycle. Okay? So infiltration টা কি? তোমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনে আমি যেটা শেয়ার করেছি infiltration. জি ম্যাম Okay, infiltration টা কি? The vertical movement of water through the soil surface is known as infiltration. So soil surface এর উপরে আমি গতকাল তোমাদেরকে বোর্ডেও দেখিয়েছিলাম, না তোমাদেরকে এটা ইনফিল্ট্রেশন। তো এটা যদি সয়েল সারফেস হয় আমাদের, এখানে তোমার হাইড্রোলজিক সাইকেলে দেখবা যে কতগুলো হলো কি কার্ভড অ্যারো দেওয়া।
আবার কতগুলো স্ট্রেইট অ্যারো দেওয়া, স্ট্রেইট ডাউনওয়ার্ড অ্যারো দেওয়া। এই স্ট্রেইট ডাউনওয়ার্ড অ্যারো গুলো হলো তোমার ইনফিল্ট্রেশন, মানে যখন ভলিউম অফ ওয়াটার is significantly high, the volume that goes down the surface, তখন ওটাকে আমরা ইনফিল্ট্রেশন বলি। আর যখন ধরো রুট সিস্টেমে, শিকড় বাকড়ে বা সারফেসের পোর পরে কিছু পানি থাকে, ওটা আস্তে আস্তে আন্ডার গ্র্যাভিটি স্লোলি পার্কুলেট করে গ্রাউন্ডের লোয়ার লেভেলে, ওটাকে বলা হয় পার্কুলেশন। ঠিক আছে, সো যে কোনো জায়গায় তোমার রিপ্রেজেন্টেশনে বোল্ড ডাউনওয়ার্ড অ্যারো এইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইনফিল্ট্রেশনকে, আর কার্ভ অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় পার্কুলেশন সিস্টেমকে। ঠিক আছে, নাও importance of infiltration. It affects the timing, distribution, and magnitude of surface runoff. It is the primary step in the natural groundwater recharge. So, timing, distribution, and magnitude. Distribution to বুঝতেছো, magnitude ও বুঝতেছো, surface runoff এর infiltrationটা উপরে ডিপেন্ড করবে। টাইমিংটা কিভাবে ডিপেন্ড করে সেটা, ধরো একটা প্যাচ অফ, এটা একটা প্যাচ অফ ল্যান্ড, এটা একটা স্লোপ আছে, সো এখানে তোমার প্রথমটুকু হলো গিয়ে প্যাচ অফ স্যান্ডি, এই জায়গাটা হলো গিয়ে স্যান্ডি সয়েল। ঠিক আছে, আরেকটা প্যাচ অফ ল্যান্ড যেটার ইনিশিয়াল পোর্শনটা টপ সয়েলটা ইজ প্যাচ অফ তোমার ক্লে। ঠিক আছে, এটা হলো গিয়ে ক্লে সয়েল। সো ডাবল হ্যাশ মানে এখানে পোরোসিটি কম, পারমিয়েবিলিটি কম, আর এটা স্যান্ডি সয়েল। সো এই দুইটা তোমার একই রকম বৃষ্টিপাত হলো, একই রকম স্টর্ম ইভেন্টের পরে অ্যাট দ্য এন্ড এখানে ড্রেন সিস্টেমে কতটুকু আমরা ডিসচার্জ পাবো, কতটুকু ওয়াটার পাবো, এই পিক ডিসচার্জের টাইমিংটা কত হবে। যেখানে স্যান্ডি সয়েল পিক ডিসচার্জটা কি, টাইম অফ কনসেন্ট্রেশন কি ছোট হবে, মানে কুইকলি কি পিক ডিসচার্জটা আমরা পাবো নাকি পাবো না? এনি আইডিয়া? এখানে ধরো ক্লে সয়েলে উপরে সারফেস রান অফ যেটা হবে, পিক ভলিউম আমি কি কুইকলি পাবো? ম্যাডাম আমার ক্লেতে question কুইকলি কি পাবো। বুঝছো? হ্যাঁ বলো, তুমি কি বলতেছো, তোমার আনসারটা শুনি। ক্লেতে তাড়াতাড়ি পাবো পিক রাইট, ডিসচার্জটা। এতে আমরা তাড়াতাড়ি পাবো, বিকজ ক্লে সয়েলের উপর দিয়ে তোমার রান অফটা বেশি হবে, তাই না? অ্যাজ উই সে, ক্লে সয়েলে সিটা কি হয়, বেশি হয়, রাইট? সি বেশি মানে কি, রান অফ কোফিশিয়েন্টটা হায়ার থাকে। রান অফ কোফিশিয়েন্ট হায়ার মানে এখানে ইনফিল্ট্রেশন কম হয় না ক্লে সয়েলে, কারণ ক্লে সয়েল ইজ ইমপারমিয়েবল, রাইট? এটা কি ক্লিয়ার হয়েছে সবাইকে, সবার কাছে, যে কেন তোমার ক্লে সয়েল যদি টপ সারফেসে থাকে, টাইমিং অফ কিউপি বা টাইম অফ কনসেন্ট্রেশন উইল বি স্মলার। এটার একটা ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন হলো আরবান ক্যাচমেন্টে, যেখানে পেভ সারফেস অনেক বেশি, সে ফর এক্সাম্পল গুলশান এরিয়াতে পেভ চারিদিকে হলো তোমার পেভ সারফেস। সো এখানে আমার টাইম অফ কনসেন্ট্রেশন ফর পুরা গুলশান 2 এরিয়ার জন্য এটা মাপা হয়েছে, ক্যালকুলেট করা হয়েছে অ্যারাউন্ড 6 মিনিট। তার মানে 6 মিনিট আমার সময়, একটা রেইনফল হওয়ার 6 মিনিটের মধ্যে আমার হাইয়েস্ট ডিসচার্জ আমি কিউপিটা পাই। whereas রাজশাহীর একটা ক্যাচমেন্ট, রাজশাহী ইউনিভার্সিটির একটা ক্যাচমেন্ট, সেইখানে পিক ডিসচার্জ বা টাইম অফ কনসেন্ট্রেশন আমার অ্যারাউন্ড 15 মিনিট। এই দুইটা ক্যাচমেন্ট থেকে তোমাকে যদি বলা হয়, নাও ফাইন্ড আউট, এক্সপ্লেইন, দুইটা ক্যাচমেন্টের কোন ক্যাচমেন্টে
টোটালি আরবানাইজড একটা ক্যাচমেন্ট এরিয়া যেটার টাইম অফ কনসেন্ট্রেশন 6 মিনিট, আর একটা সেমি আরবানাইজড সাবারবান একটা ল্যান্ড, সেখানে টাইম অফ কনসেন্ট্রেশন হলো 15 মিনিট। এই দুইটা প্যাচ অফ ল্যান্ডের কোথায় আরবান ফ্লাডিং এর চান্সেস বেশি? তোমার এক্সপ্লেনেশন কি হবে? ম্যাম, যেখানে 15 মিনিট ওখানে ফ্লাডিং হওয়ার চান্স বেশি। আর কারো কোনো কমেন্ট? বাকি 60 জনের কমেন্ট কি এই ব্যাপারে? হুম, দেখো, যদি টাইম অফ কনসেন্ট্রেশন কম হয় তার মানে কি, আমার যে ড্রেনেজ সিস্টেম গুলা, যেটা আমার আলটিমেট গোল ডিজাইন করা না, ড্রেনেজ সিস্টেম গুলা, সেখানে পানি একটা হিউজ ডিসচার্জ চলে আসবে খুব কম সময়ের মধ্যে। আর যদি আমার টাইম অফ কনসেন্ট্রেশন বেশি থাকে, তখন এই যে তোমার ড্রেনেজ, স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম, এখানে ওয়াটারটা রিচ করবে অনেক দেরিতে, না কিছুটা সময় পাবে রেইনফলের পরে, একটা ল্যাগ টাইম থাকবে। তাহলে ল্যাগ টাইম থাকলে এটা ওয়াটার যদি কিছুক্ষণ লকডও থাকে, তখন অ্যাবজর্বড হওয়ার টাইম পাবে, ইনফিলট্রেশন, পার্কুলেশন, সাবসারফেস ফ্লো, অন্যান্য প্রসেস গুলা স্টার্ট হওয়ার টাইম পাবে। সবগুলো ওয়াটারই কিন্তু রাশ করবে না, অল দ্য ওয়াটার ইজ নট গোইং টু রাশ টু পাস আউট অর ড্রেইন থ্রু দ্য ড্রেনেজ সিস্টেম। আরবান ফ্লাডিং তখনই হয় যখন আমার এই যে সিস্টেম গুলো, ড্রেন সিস্টেম গুলা ক্লগড হয়ে যায়, একসাথে অনেক হিউজ ভলিউম অফ ওয়াটার এটা দিয়ে পাস হওয়ার ট্রাই করে কিন্তু পাস হতে পারে না, ঠিক আছে? সো তখনই কিন্তু আরবান ফ্লাডিং গুলা হয়। তাহলে এখন আমি রিপিটিং দ্য কোয়েশ্চেন, টিসি যদি কম থাকে একটা ক্যাচমেন্টের, সেইখানে সেই আরবান এরিয়াতে ফ্লাডিং বেশি হবে নাকি টিসি যদি বেশি থাকে? কখন? টিসি কম থাকলে। এক্স্যাক্টলি। সো প্রথমে কিন্তু তুমি বলেছিলে টিসি কম বেশি যেটা থাকবে সেটার আরবান ফ্লাডিং হবে, সেটা আসলে রং। টিসি কম থাকলে মানে টিসি যদি 6 মিনিট হয়, সেই আরবান এরিয়াটা উইল বি মোর vulnerable to flooding, more vulnerable to urban flooding than a catchment which has a higher TC. কেন? Because during that short duration TC, time of concentration, আমার drainage systemটা will receive high discharge within a very short period of time. So drainage systemটা তোমার ম্যাক্সড আউট হয়ে যাওয়ার চান্সেস বেশি, ভালনারেবিলিটি বেশি থাকবে। সো আরবান ফ্লাডের চান্সেস বা প্রবাবিলিটিও বেশি হবে টিসি যদি কম হয়। এই পর্যন্ত ক্লিয়ার সবার? নেক্সট আমরা যে কনসেপ্টটা দেখবো, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বা এফসি। সো এফসিটা কি? It is the maximum rate at which the ground can absorb water at a given time is its infiltration capacity. তার মানে একটা যে কোনো প্যাচ অফ ল্যান্ড, যে কোনো ক্যাচমেন্টে তোমার maximum rate at which the ground can absorb the water is its infiltration capacity. At any given point, rainfall intensity যদি তোমার বেশি হয় গ্রাউন্ডের অ্যাবজর্পশন ক্যাপাসিটির চাইতে, যেই রেটে রেইনফল পড়ছে সেটাকে আমরা বলি রেইনফল ইন্টেন্সিটি, রেইনফল পার ইউনিট আওয়ার। এই ইন্টেন্সিটি যদি আমার গ্রাউন্ডের অ্যাবজর্পশন ক্যাপাসিটি থেকে বেশি হয়, তাহলে আমার এফ ইকুয়াল টু এফসি। এফটা কি? অ্যাকচুয়াল রেট অফ ইনফিল্ট্রেশন। এফসিটা কি? ম্যাক্সিমাম রেট অফ ইনফিল্ট্রেশন, মানে ম্যাক্সিমাম রেট
যেটা ওই গ্রাউন্ড অ্যাবজর্ব করতে পারে। সো যদি I is greater than FC হয় তাহলে F will be equal to FC, আর F I যদি less than FC হয় মানে the rate at which rainfall is pouring down, I is less than the maximum capacity ground can absorb. I যদি less than FC হয় তাহলে actual rate of infiltration will be equal to the intensity of rainfall. যে ইন্টেন্সিটিতে রেইনফল পড়ছে সেই একই রেটে তোমার ইনফিল্ট্রেশন হবে। সো এই দুইটা জিনিস খেয়াল রাখার বিষয় আছে। কোনটা? যে when I equals to I is greater than FC তখন F equals to FC, আর when I is less than FC then the rate at which infiltration is actually occurring will be equal to the intensity of rainfall. ওকে, আজকে এই পর্যন্তই আমরা করব। সো ফ্যাক্টরস এফেক্টিং ইনফিল্ট্রেশন, আচ্ছা এটা নেক্সট ক্লাসে দেখাবো। রেসপন্ড টু ইউর রোল কল। রোল নাম্বার 1, Yes, ma'am. 2, 3, 4, Yes, ma'am. 5,